রিমি তার ব্যবহারের একটি পেন্টি ও ব্রা হাতে নিয়ে নিজে নিজে বলল, শ্বশুরমশাই, তোমাকে এমনভাবে ফাঁসাবো তুমি কল্পনাও করতে পারবে না তোমার বৌমা কি জিনিস। এই বলে এদিক ওদিক তাকিয়ে ব্রা পেন্টি দুটোই শ্বশুরের বিছানার নিচে রেখে দিল। তারপর রিমি চলে গেল। রিমি শাশুড়ি আমেনা বেগম মেয়ে শ্বশুর বাড়িতে যাওয়ার আগে রিমিকে বলল, বৌমা, বাসাটা দেখে শুনে রেখো, আমি একটু তোমার ননদের শ্বশুর বাড়ি যাচ্ছি। রিমি শাশুড়িকে বলল, মা, আমার একা একা খুব ভয় লাগে, এক কাজ করেন, আপনি আপনার ছেলে বাসায় আসতে যায়েন। আমেনা বেগম বলল, ভয় কিসের, একটু পর তো তোমার শ্বশুর চলে আসবে বাসায়, ভয় লাগার তো কোনো মানে হয় না, তাছাড়া আমি তোমার ননদের সাথে দেখা করে শীঘ্রই চলে আসবো। রিমি বলল, পরের বার থেকে যদি কোথাও যান আমাকে সাথে নিয়ে যাবেন, তাছাড়া আপনার ছেলে যদি এসে দেখে আমি বাসায় একা, পরে কিন্তু আপনারা বকাঝকা শুনবেন, উনি কিন্তু দেখতে পারে না আমাকে একা রেখে কোথাও গেলে, ভীষণ সন্দেহ করে আমার উপর। আমেনা বেগম বলল, ঠিক আছে, পরের বার কোথাও গেলে তোমাকে সাথে নিয়ে যাব। এই বলে আমেনা বেগম চলে গেল। তারপর রিমি নিজে নিজে বলল, এসব তো আমার অভিনয়, মেইন টার্গেট হচ্ছে আমার শ্বশুরকে বাসা থেকে বের করে দেওয়া, সেকেন্ডে মিনিটে ঘন্টায় আমার বাবাকে নিয়ে কটূক্তি করা আমার আর ভালো লাগছে না, আমি আর আমার হাজবেন্ড আলাদা হয়ে যাব, এটাই আমার কথা। এই বলে রুমে চলে গেল। রিয়ানের বাবা রহমত মিয়া অফিসে রিয়ানকে বলল, আমি মাঝে মধ্যে খেয়াল করে দেখি তোর বউ আমার সাথে বেয়াদবি করে, তুই ভালো করে জানিস এসব আমার পছন্দ না। রিয়ান উত্তরে বলল, তুমি কিন্তু রিমিকে কম জ্বালাও না, কি দরকার ওর বাবার বাড়ি নিয়ে কথা বলার, ওর বাবা আমাকে কি দিয়েছে আর না দিয়েছে এসব নিয়ে ওর সাথে কথা বলার কোনো দরকার আছে? তুমি নিজের মুখে ওর বাবাকে বলেছো যা খুশি তা দিতে, এখন বিয়ের পরে যদি ভিখারির মতো ওর বাপের থেকে চাওয়া পাওয়া করো তাহলে তো অবশ্যই রিমি অসম্মান করবে। বাবা বলল, তুই কিন্তু ওর পক্ষে হয়ে কথা বলছিস, তুই আমার ছেলে হয়ে ওদের পক্ষে কথা বলতে পারিস না। রিয়ান মনে মনে বলল, মানুষ বয়স্ক হলে নামাজ কালাম পড়ে, দান জাকাত করে, মানুষকে শিক্ষা দিয়ে সামাজিকতা বজায় রাখে, কিন্তু আমার বাবা দেখছি বানরের মতো শুরু করে দিয়েছে। মানুষ ঠিকই বলে বানর বৃদ্ধ হলে গাছে ওঠা ভুলে না। বাবা বলল, এখন তোর শ্বশুরের কথা বলছি তাই আমাকে মনে মনে গালি দিচ্ছিস? আর হ্যাঁ, কথা শোন, নেক্সট টাইম যদি তোর বউ আমার সাথে বেয়াদবি করে তাহলে কিন্তু আমার বাসা থেকে সোজা বের করে দেবো। তোর বউকে শিক্ষা দেওয়ার চেষ্টা কর, বলে দিলাম কিন্তু। রিয়ান বলল, তুমি ভালো হলে সবই ভালো, আগে তুমি নিজেই ভালো হয়ে যাও, তারপর অন্যকে শাসন করতে যেও। এই বলে রাগ দেখিয়ে অফিস থেকে বের হয়ে গেল। রিয়ান বাসায় এসে রিমিকে বলল, তুমি নাকি বাবার সাথে বেয়াদবি করো। রিমি রিয়ানের উপর রেগে গিয়ে বলল, তুমি কি শুধু তোমার বাবার গুলো দেখো, আমার সাথে কি ধরনের আচরণ করে তা দেখতে পারো না? তাছাড়া তোমার বাবা কয়দিন আগে কি করেছে তুমি জানো? আমি যখন দুপুরে ঘুমাচ্ছি তোমার বাবা এসে উকি দিয়ে আমার শরীরই দেখছে। রিয়ান বলল, তুমি ঘুমের মধ্যে কিভাবে দেখলে? রিমি বলল, আমি জানতাম এটাই জিজ্ঞেস করবে। এই বলে মোবাইলটা নিয়ে ভিডিও চালু করে রিয়ানকে দেখিয়ে বলল, দেখো তোমার বাবা কিভাবে আমার দিকে উকি দিচ্ছে, আমি প্রায় সময় তুমি বাসার বাইরে থাকলে মোবাইলে ভিডিও চালু করে এইভাবে রেখে দেই, এত করে বললাম বাসায় সিসি ক্যামেরা লাগাও, কোনোভাবে আমার কথা শুনছো না। রিয়ান ভিডিওটা দেখার পর বলল, ছি ছি ছি, লজ্জা শরম বলতে কিছুই নেই আমার বাবার, বাসায় তোমাকে একা রেখে কোথাও যাওয়া একেবারেই পসিবল না, যদি কোনো রকম এসে দুর্দশা হয়, বাবা তোমার সাথে খারাপ আচরণ করে ফেলতো, তাহলে আমি সমাজের কাছে কিভাবে মুখ দেখাতাম। রিমি বলল, চিন্তা করার কিছু নেই, আমাদের কিছু একটা করতে হবে, হয়তো বাসার ওনারা থাকবেন, না হয় আমরা থাকবো, কিন্তু একসাথে থাকলে যে কোনো সময় আমার বিপদ হতে পারে, বাকিটা তোমার উপর। রিয়ান বলল, ঠিক আছে, ওনাদের সাথে কথা বলে ডিসিশন নিতে হবে, বাবা যদি এরকম করে তাহলে তো এই বাসায় একসাথে থাকা যাবে না, আমাদের আলাদা হয়ে যেতে হবে, ভাত দাও আমাকে, খুব খিদে পেয়েছে। পরদিন সকালবেলা রিমি গোসল করতে যাবে, অভিনয়ের সাথে এদিক ওদিক খুঁজছে তার পেন্টি ও ব্রা, না পেয়ে রিয়ানকে বলল, এই আমার ব্রাও একটি পেন্টি পাচ্ছি না। রিয়ান বলল, কোথায় যাবে তোমার ব্রা পেন্টি, ভালোভাবে খুঁজে দেখো, হয়তো পাবে। রিমি বলল, আর খুঁজতে পারবো না, অনেক খুঁজেছি। এই বলে ওয়াশরুমে চলে গেল। আমেনা বেগম ওষুধ সব জায়গায় খোঁজাখুঁজির পর তার স্বামী রহমত মিয়ার বালিশের নিচে বিছানায় খুঁজতে লাগলো। হঠাৎ দেখতে পেল একটা ব্রা, একটা পেন্টি। আমেনা বেগম চমকে গিয়ে রহমত মিয়াকে বলল, কিরে, তোমার বালিশের নিচে এসব কি? এগুলো তো মনে হয় বৌমার ব্রা পেন্টি। রহমত মিয়া উত্তরে বলল, আমি কি করে জানবো আমার বালিশের নিচে কি? তাছাড়া ওর কাপড় চোপড় রুমে না রেখে আমার বালিশের নিচে রেখেছে কেন? আমেনা বেগম বলল, আমি তোমাকে একদম বিশ্বাস করি না, তোমার উপর আমার বিশ্বাস উঠে গেছে, তাছাড়া তুমি বৌমার সাথে কি কি করেছো এইসবও আমার কানে চলে এসেছে, এই জন্য ওই দিন বৌমাকে একা রেখে আমি ঝুমুরের বাসায় যেতে চাইলে ও একা থাকতে চাইনি, বয়স তো তোমার কম হয়নি, এই বয়সে যদি এগুলো করো তোমার সম্মান বাদ দাও, তোমার ছেলে মেয়ের সম্মান থাকবে। এই বলে ব্রা পেন্টিগুলো বৌমার রুমে রেখে আসতে গেল। আমেনা বেগম ব্রা পেন্টিগুলো বৌমার বিছানায় রাখতেই রিয়ান পেছন থেকে দাঁত ব্রাশ করতে করতে এসে মাকে বলল, আমি কিছুই বুঝতে পারছি না, এই বাসায় কি হতে যাচ্ছে, এই কাপড়গুলো কোত্থেকে এনেছো বলো। রিমি ওয়াশরুম থেকে বের হয়ে রিয়ানকে বলল, কি হয়েছে, তুমি মাকে গালি দিচ্ছ কেন? রিয়ান বলল, আমি গালি দিচ্ছি না, তুমি যেগুলো হারিয়ে ফেলেছিলে ওগুলো মা নিয়ে এসেছে, তা মাকে বলছি, বাসায় এসব কি হচ্ছে। রিমির শাশুড়ি আমেনা বেগমকে বলল, মা, এসব আপনার প্রয়োজন আগে বলবেন না আমাকে, আমি আপনাকে মার্কেটে গিয়ে কিনে দিতাম, আমি না দেখি মতো চুরি করে নিয়ে পরে আবার দিতে এসেছেন। আমেনা বেগম বলল, এগুলো আমি পড়তে যাবো কেন, আর তুমি মুখ সামলে কথা বলো, কার সামনে কি বলতে হয় তুমি জানো না, না জেনে শুনে উল্টোপাল্টা কথা বলছো কেন, এগুলো আমি বিছানার নিচে পেয়েছি। রিমি বলল, নিশ্চয় বাবা নিয়ে গেছে, এই ধরনের উল্টোপাল্টা কাজ করার মতো বাসায় আর কেউ নেই, একমাত্র আমার শ্বশুর ছাড়া। এর মধ্যে রহমত মিয়া এসে রিয়ানকে বলল, আমি কসম করে বলছি এই নোংরা কাজ আমি করিনি, এটা হয়তো ষড়যন্ত্র করছে আমার সাথে। রিয়ান বলল, এটা আমি মানলাম ষড়যন্ত্র, কিন্তু কয়দিন আগে তুমি আমার বউ রুমে ঘুমানো অবস্থায় উকি দাও
শুনি, এটা কি ষড়যন্ত্র ছিল নাকি বানিয়ে বলছি? বাবা বলল, ওই দিন আমি উকি দিতে যাইনি, গিয়েছি বৌমা কোথায় দেখতে। বাসায় আমি ছিলাম না, তোর মা ছিল না, তুই ছিলি না, বাসার মেইন দরজা খোলা ছিল। আমি মনে করেছি বাসায় একেবারে কেউ ছিল না, তাই ডাকতে তোর রুমে আসলাম। দেখছিলাম তোর বউ ঘুমাচ্ছে। যদি পরপুরুষ খারাপ কিছু করে ফেলতো তাহলে সব দোষ আমার হয়ে যেত। আমি এই বৃদ্ধ বয়সে সবার সাথে বকাঝকা করি, সবাই যেন আমাকে ভয় পায়। হাজার হাজার ফ্যামিলিতে বাবা বয়স্ক হওয়ার পরে কেউ পাত্তা দেয় না। আমি ওইসব মনে করে নিজের সম্মান রক্ষা করার জন্য বাসার মধ্যে সবাইকে বকাঝকা করি। আর বৌমা, লজ্জা পাবার কিছু নেই। তুমি তোমার এই কাপড় চোপড়গুলো যখন আমার বিছানায় রাখছিলে, তখন আমি বাথরুম থেকে বের হচ্ছিলাম, দেখে চিন্তা করেছি তোমার শাশুড়ির কিছু হয়তো, তাই ওইসব ঘাটাঘাটি করিনি। বৌমা, এভাবে মানুষকে দোষী বানিও না, এসব কিন্তু ভালো না। রিমি নিজের ভুল বুঝতে পেরে শ্বশুরের কাছে ক্ষমা চেয়ে বলল, বাবা আমাকে ক্ষমা করে দেন, আমি আসলে আপনাকে অনেক ভুল বুঝেছি। আপনি ফ্যামিলির সবাইকে একত্রিত রাখার জন্যই বকাবকি করতেন, আমি মনে করেছি এসব আমাকে দেখতে না পেরেই করেন। রিয়ানো বাবার কাছে ক্ষমা চেয়ে বলল, বাবা আমাকেও ক্ষমা করে দাও, আমি তোমাকে ভুল বুঝে অনেক বেয়াদবি করেছি। তুমি ফ্যামিলির সাথে এসব করেছো, আমি বুঝতে পারিনি, বুঝলে তোমার সাথে বেয়াদবি করতাম না। বাবা বলল, বয়স হলে একদিন বুঝবি বয়স্ক মানুষ পাগলের মতো কেন করে। আর ক্ষমা চাওয়ার কিছু নেই, তোরা এখনো ছোট, আর ছোট ছোট ভুল করে বড় ভুল করিস না। যাও বৌমা, খিদে লেগেছে, কিছু খাওয়ার ব্যবস্থা করো। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবে।